সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ডামেক শিশিউতে। ফেক আইডি খুলে বিরোধীদের গালিগালাজের নির্দেশনা দিয়েছেন শিবির, দাবি ছাত্রদল সভাপতি রাকিবের। বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী ভারত, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাজশাহীতে এনসিপির এক নেতাকে মেরে হাসপাতালে পাঠালেন আরেক নেতা। অফিসে ঢুকে ভোক্তার এডিকে মারধর, উপজেলা বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজের ডামেকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে রাত ৯:৩০টার দিকে তাকে ডামেকে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। পরে কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ডামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ডামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষ ডামেকে নিয়ে আসে। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। ফেক আইডি খুলে বিরোধীদের গালিগালাজের নির্দেশনা দিয়েছেন ছাত্র শিবির বলে দাবি করেছেন ছাত্রদল সভাপতি রাকিব। জুলাই-আগস্ট পরবর্তী সময়ে ইসলামী ব্যাংক, অন্যান্য বীমা কোম্পানির সহযোগিতায় জামায়াত ইসলামের প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানগুলো বট বাহিনী পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় তিনি বলেন, 10টি করে ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় বিরোধী ছাত্র রাজনীতিতে জড়িতদের গালিগালাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৬ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক আয়োজিত ছাত্রদলের সদস্য সংগ্রহের উদ্দেশ্যে ফর্ম বিতরণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সেক্রেটারি তাদের ছাত্রলীগ করার সমস্ত ফুটেজ সংরক্ষিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্বের ছাত্রলীগের সরাসরি পদ রয়েছে। গতকাল বুধবার সরকারি বাংলা কলেজের ছাত্রলীগের অন্যতম নেতা শাহরিয়ার কবির ক্যাম্পাসে আসলে ছাত্রদলের ভাইয়েরা তাকে পুলিশের নিকট হস্তান্তর করে। তাকে বাঁচানোর জন্য ছুটে আসে বাংলা কলেজের রানিং সাধারণ সম্পাদক। আমরা ধিক্কার জানাই ছাত্রলীগের প্রতি তার যে মায়া মমতা। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা আমাদের অবগত করেছে যে ছাত্র শিবিরের রানিং সাধারণ সম্পাদক সাকিব অতীতে সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বাংলা কলেজ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তার চ্যাট দেখলাম। ছাত্র শিবিরের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যারা এ ধরনের মুনাফিকের রাজনীতির সঙ্গে যুক্ত তাদের ৭১-এ বিতর্কিত ভূমিকা রয়েছে। যারা যুগে যুগে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণামূলক রাজনীতি করেছে এবং জুলাই-আগস্ট পরবর্তী বাস্তবায়ন ইসলামী ব্যাংক, অন্যান্য বীমা কোম্পানির সহযোগিতায় জামায়াত ইসলামের প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানগুলো সহায়তা বট বাহিনীর পরিচালিত করেছে। তাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে 10টি করে ফেক আইডি খুলে তাদের বিরোধী যেসব ছাত্র রাজনীতি রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করতে। তারা কি কখনো ইসলামের ধারক বাহক হতে পারে? আমরা আমাদের অবস্থান তাদেরকে জানিয়েছিলাম। আমরা দেখতে চাই ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংসদ তাদের বিরুদ্ধে কী অবস্থান নেয়। বাংলাদেশে চলমান ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, উপযুক্ত পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়েই আলোচনা করতে প্রস্তুত ভারত। তিনি বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক পদ্ধতি আছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিকে মোকাবেলা করা যায়। তার এ মন্তব্যটি এমন এক সময় এসেছে যখন ভারতের পার্লামেন্ট পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ৪ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, এই বিশেষজ্ঞরা হলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউর হাকিম হাসনাইন, ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিভাত মাপতু। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রণজিৎ জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার জন্য আমরা প্রস্তুত।
যদি তা পারস্পরিক উপকারের উপযোগী পরিবেশে হয়। ১৯৯৬ সালে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ ১৯ জন পাকিস্তান ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক পরামর্শ সভায় অংশ নেয়। এই প্রসঙ্গে জয়সওয়াল বলেন, আমরা আমাদের আশেপাশের অঞ্চলের উন্নয়ন এবং সেগুলো ভারতের স্বার্থ ও নিরাপত্তার উপর কী প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে নিরবিচ্ছিন্ন নজরদারি করি। আমাদের প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক স্বতন্ত্র হলেও সেই সম্পর্কগুলোর পরিবর্তিত প্রেক্ষাপটের আলোকে বিবেচিত হয়। দ্য হিন্দু জানিয়েছে, ভারতীয় সংসদীয় কমিটি বাংলাদেশ বিষয়ক বিশেষ আলোচনার প্রাথমিক প্রস্তুতিপত্র অনুযায়ী আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের কাছ থেকে যে বিষয়গুলোর মতামত চাওয়া হবে তা হল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় উপস্থাপনা, উত্থান, বাংলাদেশের অস্থিরতা থেকে ভারতের নিরাপত্তা হুমকি এবং ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ চীনের কৌশলগত সখ্যতা নিয়েও ভারত উদ্বেগ। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি কমিটির এনসিপির এক নেতাকে মেরে হাসপাতালে পাঠিয়েছেন আর এক নেতা। বুধবার দিবাগত রাত ১১টার দিকে মহানগরীর রানীবাজার এলাকায় একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। রেস্তোরাঁটির মালিক এনসিপির রাজশাহী জেলার সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম। বৃহস্পতিবার রাত 11:30টার পর বিষয়টি জানাজানি হয়। আহত নেতার নাম ফিরোজ আলম। তিনি জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী। তার বাড়ি রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায়। কমিটির আরেক যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম রাজু তাকে মারধর করেছেন বলে অভিযোগ। নাহিদুলের বাড়ি রাজশাহীর কাটাখালী এলাকায়। আহত ফিরোজ আলম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ওয়ার্ডের রেজিস্টার খাতায় দেখা যায়, বুধবার দিবাগত রাত ১২টায় তাকে এই ওয়ার্ডে আনা হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টায় ওয়ার্ডে তাকে চিকিৎসাধীন দেখা যায়। এ সময় কথা বলতে চাইলে অনুমতি দেননি ফিরোজ আলমের স্ত্রী সাথী খাতুন। তিনি জানান, চিকিৎসক ফিরোজ আলমকে কথা বলতে বারণ করেছেন। সাথী বলেন, গতকালের চেয়ে আজ আমার স্বামী একটু ভালো আছেন, তবে এসব নিয়ে কথা বলতে চাই না। রাজশাহী জেলা বিএনপির একটি সূত্র জানিয়েছে, বুধবার রাতে জেলা সমন্বয়ক কমিটির নেতারা প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের রেস্তোরাঁয় বসেছিলেন। এ সময় নাহিদুল ইসলাম ও ফিরোজ আলমের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নাহিদুল ইসলাম উঠে গিয়ে ফিরোজ আলমকে বুকে লাথি মারেন। এরপর জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম সহ অন্য নেতারা তাকে আটকায়। পরে নাহিদুল সেখান থেকে চলে যান। এরপর ফিরোজ আলম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। জানতে চাইলে এনসিপির জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম বলেন, ভাই, এটা সমাধান হয়ে গেছে। আমি হাসপাতালের সামনেই আছি, ফিরোজের কাছে যাচ্ছি। কী নিয়ে মারামারি জানতে চাইলে তিনি বলেন, এটা ব্যক্তিগত না, আবার সাংগঠনিক বিষয়ও না। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সমাধান হয়ে গেছে, এখন সমস্যা নেই। কিভাবে সমাধান হলো জানতে চাইলে নাহিদুল ইসলাম বলেন, আমাদের জেলা প্রধান সমন্বয়কারী এবং কেন্দ্রীয় ভাইয়েরা দুজনের সঙ্গে কথা বলেছেন, এটা নিয়ে আর বলতে চাই না। ঘটনার বিষয়ে কথা বলতে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। আর ফোন ধরেননি মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাক আহমেদ, তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি। অফিস কক্ষে ঢুকে রাজবাড়ীর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলার বিএনপির সভাপতি চাঁদ আলী খান সহ ৬ জনকে আটক করেছেন সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিস থেকে তাদের আটকের পর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান। জানা যায়, চাঁদ আলী খান ছাড়াও আটক অন্য ৫ জন হলেন পাংশার নারায়ণপুর এলাকার রিয়াজউদ্দিন আহমেদের ছেলে মোহাম্মদ রুহুল আমিন, শেখপাড়ার বদরুজ্জামান বিশ্বাসের ছেলে মোহাম্মদ বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুনুর শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ফরিদ হোসেন ও রেজাউল করিম, পিন্টুর ছেলে মোহাম্মদ শিশির করিম।